ভিডিওটি স্কিপ না করে প্রথমে বিষয়টা একটু বুঝে নাও। দেখো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স বা পাস সিসিএফ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের কিন্তু এই যে পেপারটি অর্থাৎ ডিএসসিসি 2 এবং এমডিসি 2 পেপারের সিলেবাস কিন্তু সেম, অর্থাৎ একই। তাই তোমাদের আজকের যে প্রশ্নের উত্তরটি আমি আলোচনা করছি বা দেখাচ্ছি, এটি তোমাদের উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য, অর্থাৎ অনার্স এবং পাস উভয় কোর্সের জন্যই কিন্তু আজকের এই প্রশ্নের উত্তরটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর। প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য লেখো। ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র গ্রিস, যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো উত্তরে বুলগেরিয়া, পূর্বে তুরস্ক। মূল ভূমির পূর্বে ইজিয়ান সাগর এবং পশ্চিমে আয়োনিয়ান সাগর। ভূমধ্যসাগরের উভয় অংশে এই গ্রিসের অনেকগুলি দ্বীপ রয়েছে। গ্রিস ছিল ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত। গ্রিসের এইরকম ভৌগোলিক অবস্থা গ্রিকদের ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে বাধা সৃষ্টি করেছিল। সমুদ্র বা পাহাড় পার হয়ে তারা পরস্পরের সঙ্গে মিলিত হতে পারলেও তাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবন গড়ে উঠেছিল বিচ্ছিন্নভাবে, পৃথক পৃথক বৈশিষ্ট্য নিয়ে। আর সেই কারণেই এক একটা শহরকে কেন্দ্র করে ছোট ছোট অনেকগুলি রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছিল নগর রাষ্ট্র বা সিটি স্টেট, যাকে আমরা পলিস বলে থাকছি। পলিস এটি একটি গ্রিক শব্দ, যা বাংলায় নগর রাষ্ট্র বোঝায়। তবে পলিস বলতে ঠিক কী বোঝায় বা এর সংজ্ঞা নিয়ে বিভিন্ন মত রয়েছে। ঐতিহাসিক ফিনলে বলেন যে পলিস শব্দের আক্ষরিক অর্থ হল স্বশাসিত রাষ্ট্র। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তাঁর পলিটিক্স গ্রন্থে বলেছেন, পলিসের পরিকল্পনার মধ্যে 4টি বিষয় ছিল অত্যন্ত প্রয়োজনীয়: স্বাস্থ্য, প্রতিরক্ষা, রাজনৈতিক কার্যকলাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং সৌন্দর্য। পলিসের আয়তন ক্ষুদ্র হওয়া উচিত। পৌসেনিয়াসের লেখায় কোন শহরকে নগর রাষ্ট্র বলা হবে বা নগর রাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কী হওয়া বাঞ্ছনীয় তার কথা পাওয়া যায়। ঐতিহাসিক হ্যামন্ড পলিসকে সামাজিক রাজনৈতিক জীবনের কেন্দ্রস্থল রূপে ব্যবহার করেছেন। তো বিভিন্ন ব্যক্তিবর্গ ঐতিহাসিকদের বিবরণ থেকে আমরা এই পলিসের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। প্রাচীন গ্রিসের একাধিক পলিসগুলির মধ্যে অন্যতম পলিস হল এথেন্স, স্পার্টা, করিন্থ, কেফিসাস, সিরাকিউজ, আর্গস প্রভৃতি। এই সমস্ত পলিসের অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলি হল তার ক্ষুদ্র পরিধি। ঐতিহাসিক ভিক্টর এরেনবার্গ যাকে স্থানের সংকীর্ণতা বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক কিটো বলেন যে পলিসের আয়তন ক্ষুদ্র হলেও এর বিশেষ তাৎপর্য ছিল, কারণ গ্রিকরা বৃহৎ রাষ্ট্র পছন্দ করতেন না। অ্যারিস্টটলের রচনা থেকে জানা যায় একটি আদর্শ পলিসের সংখ্যা হওয়া উচিত 5000। অধিক বা কম নাগরিক নিয়ে স্বয়ংসম্পূর্ণ পলিস গড়ে উঠতে পারে না। পলিসগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ। পলিসকে কেন্দ্র করে তার ধর্ম, ভাষা, রাজনীতি, আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে পলিসের মানুষের মধ্যে যে প্রত্যক্ষ ও অন্তরঙ্গ সামাজিক পরিবেশ গড়ে উঠেছিল, তার প্রেক্ষিতে ঐতিহাসিক ফিনলে পলিস সমাজকে ফেস টু ফেস সোসাইটি বলে উল্লেখ করেছেন। তবে সমস্ত পলিসের জনসংখ্যা সমান ছিল না। পলিসের অপর একটি বৈশিষ্ট্য হলো তার শ্রেণীবিন্যাস। প্রায় প্রতিটি পলিসে 4টি শ্রেণী ছিল: নাগরিক, বিদেশি যাদের মেটিক বলা হতো, কৃতদাস এবং পেরিয়কয়। পলিসের নাগরিকরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করত। বিদেশিরা অর্থনৈতিক অধিকার ভোগ করলেও তাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিল না। মেটিকরা প্রধানত নৌ বাণিজ্যে অংশগ্রহণ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু গ্রিসের কৃতদাসদের অবস্থা মোটেও সচ্ছল ছিল না। বিভিন্ন অঞ্চল থেকে মেটিকরা এই কৃতদাসদের ক্রয় করত এবং তাদের সর্বপ্রকার কাজে নিয়োগ করত। পাহাড় কেন্দ্রিক একাধিক পলিসের পাহাড়চূড়ায় নগর দুর্গগুলি গড়ে তোলা হতো, যাকে বলা হতো অ্যাক্রোপলিস। এটি আবার অনেক সময় স্থানীয় দেবতার মন্দির হিসাবেও ব্যবহার করা হতো। গ্রামীণ জীবনের স্পর্শ এখানে ছিল, কারণ প্রত্যেকটি নগর রাষ্ট্রে পশুচারণ ভূমি, চাষের ক্ষেত্র, আঙুরের বাগান, বাজার যাকে এগোরা বলা হতো, যেখানে পণ্য আদান প্রদানের পাশাপাশি ভাবের আদান প্রদানও হতো। জনগণ গ্রাম্য জীবনের স্বাদ উপভোগ করত। তবে অনেক ঐতিহাসিক মনে করেন নগর রাষ্ট্রের গ্রামীণ জীবনের স্পর্শ থাকলেও সেখানে শোষক ও বঞ্চিতের সম্পর্ক ছিল। শহর গ্রামকে শোষণ করত। ঐতিহাসিক জোন্স বলেন যে নগর রাষ্ট্রগুলি আর্থিক ক্ষেত্রে গ্রামের উপর নির্ভরশীল ছিল, যদিও এথেন্স ছিল এর ব্যতিক্রম। নগর রাষ্ট্রে বিভিন্ন মানুষের মধ্যে ঐক্য ছিল পলিসের অভিনবত্ব। ক্ষুদ্র পরিধির মধ্যে বাস করার ফলে পলিসের প্রতিটি ব্যক্তি পরস্পরের পরিচিত ছিল।
রাস্তাঘাটে বাজারে তাদের অবাধ প্রবেশের অধিকার ছিল। নগর জীবনের পরিবেশ ও ঐতিহ্য তাদের আকৃষ্ট করত বলে ধনী গরিবের মধ্যে তেমন কোনো সীমারেখা ছিল না, বরং পলিশের জনগণ গ্রিক সভ্যতা ও সংস্কৃতির প্রধান অঙ্গ হিসাবে নিজেদেরকে মনে করত। এছাড়া তারা যে স্বাধীনতা ভোগ করত, সেই স্বাধীনতাই তাদের ঐক্যবোধকে আরও জাগিয়ে তুলেছিল। গ্রিসের নগরাষ্ট্রগুলিতে উপজাতীয় সামাজিক কাঠামো প্রচলিত ছিল, ট্রাইব, ফ্রাটি এবং ক্ল্যান। অভিজাতরা ছিল ক্ল্যানের অন্তর্গত, অন্যদিকে ফ্রাটি ছিল ক্ল্যানের অধীন। ভোটের মাধ্যমে ফ্রাটিতে প্রবেশাধিকার অর্জন করতে হতো। পরবর্তীকালে স্বৈরাচারী শাসকরা এই বিন্যাসের অবসান ঘটায় এবং ক্রমে গোষ্ঠীতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ ঘটে। তবে বিভিন্ন পলিশের রাজনৈতিক সংগঠন বিভিন্ন ধরনের ছিল। কোথাও ছিল গণতন্ত্র, কোথাও বা ছিল অভিজাততন্ত্র। মূলত বিভিন্ন পলিশের বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন পলিশের সাধারণ জীবনযাত্রাকে সহজ করে তুলেছিল এবং গ্রিসের সংস্কৃতি ও সভ্যতার বিকাশের সহায়ক হয়েছিল। অধিকাংশ পলিশেই রাজতন্ত্র অনুপস্থিত ছিল। স্পার্টায় রাজার অস্তিত্ব থাকলেও সেখানে রাজা প্রত্যক্ষ শাসন পরিচালনার পরিবর্তে সেনাপতি ও পুরোহিত হিসেবে কাজ করতেন। সেখানে বংশানুক্রমিক রাজতন্ত্র থাকলেও নির্দিষ্ট অভিজাতদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা চলে গিয়েছিল। প্রতিটি পলিশ একে অপরের থেকে স্বতন্ত্র ছিল। প্রতিটি পলিশের নিজস্ব সরকার, সেনাবাহিনী, ক্যালেন্ডার, ম্যাপ, মুদ্রা ব্যবস্থা ছিল। বিভিন্ন পলিশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল, যার জন্য ধনী গরিবের মধ্যে বিরোধ কখনো কখনো সংঘর্ষে রূপ নিত। পলিশের বেশিরভাগ নাগরিক ছিল স্বাধীন কৃষক, কারুশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী প্রভৃতি। নাগরিকদের পাশাপাশি যে সমস্ত বিদেশি এখানে বাস করত তারা সামাজিক মর্যাদা পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সমাজে বসবাসকারী কৃতদাসরাও নাগরিকত্ব পেত না। এরা এথেন্সে থিটিস এবং স্পার্টায় হেলার্ড নামে পরিচিত ছিল। নারীর মর্যাদার ক্ষেত্রে গ্রিক নগর রাষ্ট্রগুলিতে পুরুষ ও নারীর মধ্যে স্পষ্ট সীমারেখা ছিল। পুরুষের স্থান ছিল নারীর ঊর্ধ্বে, তাই অধস্তন সামাজিক মর্যাদা নিয়েই নারীকে চুপ থাকতে হতো। এ কারণে অনেক সময় বাঁকা সুরে শোনা গেছে গ্রিক নগর রাষ্ট্রগুলি ছিল এক একটি পুরুষ সংঘ, কারণ এখানে মেয়েদের একমাত্র তাৎপর্য ছিল সন্তান প্রদান করা। সন্তান প্রদানের তাগিদেই তাদেরকে সমাজ ও সংসারে পুরুষ সঙ্গ দিয়েছে, আর অন্য সকল স্থানে সে উপেক্ষিতা। কেবল বিত্তশালী পরিবারের মেয়েরা কিছু স্বাধীনতা ভোগ করত, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিত। ষোলনীয় আইন অনুযায়ী বিয়ের আগে যদি কোনো নারীর যৌন সংসর্গের প্রমাণ পাওয়া যেত তাহলে তাকে পরিবার থেকে বের করে দেওয়া হতো, অনেক ক্ষেত্রে তাকে বিক্রিও করে দেওয়া হতো। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই পেপারের এবছরের জন্য পাস এবং অনার্স উভয় ক্ষেত্রে বলছি, এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশানের একাধিক প্রশ্ন এক এক করে আপলোড করছি, তোমরা দেখে নাও আজকের প্রশ্নের শেষ প্যারা। ঐতিহাসিকের মতে একাধিক ঐতিহাসিক মনে করেন যে পলিশগুলি সুপ্রাচীন যুগ এবং ধ্রুপদী যুগে বিকশিত হয়েছিল। স্বাধীনতা ছিল একটি নগররাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হেলেনীয় যুগে শুরুতেই পলিশগুলি এই স্বাধীনতা হারাতে শুরু করেছিল, আর এই স্বাধীনতা হারানোর মধ্য দিয়েই পলিশগুলি তাদের স্বাতন্ত্র্যতা হারাতে থাকে। প্রাক প্রচলিত চতুর্থ শতাব্দীর শুরুতে গ্রিস ধীরে ধীরে নতুন চিন্তাভাবনা, জীবন ধারণের একটা নতুন দিকে অগ্রসর হয়েছিল। শেষ পর্যন্ত প্রাক প্রচলিত 338 অব্দে ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপ গ্রিসের অধীশ্বর হিসাবে নিজেকে ঘোষণা করলে পলিশের ঐতিহাসিক পর্বের অবসান ঘটে। দেখো ডিএসসিসি 2 এবং এমডিসি 2 এবছরের জন্য সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।